2009 সালে বিটকয়েন বাণিজ্যিকভাবে শুরু হওয়ার সময় তার বাজার মূল্য ছিল প্রায় শূন্য। কালক্রমে 2021-এর মে মাসের 8 ও 10 তারিখে একটি বিটকয়েনের মূল্য $59,000 বা ভারতীয় অঙ্কে 43 লক্ষ টাকা ছাপিয়ে যায়। বর্তমানে এই ভিডিও করার সময় একটি বিটকয়েনের মূল্য $38,000-এর আশেপাশে ঘোরাঘুরি করছে। আজ এই ভিডিওতে আমরা অত্যন্ত সহজভাবে বলবো ক্রিপ্টোকারেন্সি কী, সবথেকে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের উৎপত্তি কীভাবে, আমাদের দেশে এগুলির আইনি বৈধতাই বা কতটা, ব্লকচেন প্রযুক্তি কী এবং সাধারণ মানুষের আদৌ বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করা উচিত কি না। প্রথমে বলি ক্রিপ্টোকারেন্সি কী। ক্রিপ্টোকারেন্সি দাঁড়িয়ে আছে ক্রিপ্টোগ্রাফির উপর। ক্রিপ্টোগ্রাফি হলো সাংকেতিক ভাষায় লেখা বা সাংকেতিক ভাষা সমাধান করা। ধরুন আমি আপনাকে এই গোপন বার্তাটি পাঠিয়েছি। এই বার্তার অর্থ আমি ও আপনি ছাড়া অন্য কেউ বুঝবে না, কারণ আমি ও আপনি আগে থেকেই জানি বার্তাটি ইংরেজিতে বদলে যাবে, যেখানে আ কে আই, ম কে ডব্লিউ, গ কে এল এইভাবে পড়তে হবে। দেখুন ইংরেজিতে বার্তাটি দাঁড়াচ্ছে আই উইল গো। এটি খুব সহজ একটি উদাহরণ। অনেক দুর্বোধ্য ক্রিপ্টোগ্রাফি ব্যবহার হয়ে আসছে বহু বছর ধরে। অর্থাৎ ক্রিপ্টোগ্রাফি হলো শুধুমাত্র বার্তাটি যে পাঠাচ্ছে ও যে বার্তাটি পাচ্ছে তারাই কেবল বার্তাটি বুঝতে পারবে, বাকি অন্যান্যদের নিকট এটি দুর্বোধ্য। প্লেন টেক্সটকে অন্যান্যদের নিকট দুর্বোধ্য করে তোলার এই কৌশলই হলো ক্রিপ্টোগ্রাফি। সহজ ভাষায় ক্রিপ্টোকারেন্সি হলো ক্রিপ্টোগ্রাফির উপর আধারিত এক প্রকার ডিজিটাল ক্যাশ। ধরুন ইংল্যান্ড থেকে অমলবাবু ভারতে থাকা কমলবাবুকে টাকা পাঠাতে চাইছেন। এখন অমলবাবু কী করবেন? প্রথামাফিক অমলবাবুকে ইংল্যান্ডে কোনো ব্যাংকের সাহায্য নিতে হবে। এক্ষেত্রে ব্যাংক একটি থার্ড পার্টি যে এই বিনিময় করাচ্ছে। ব্যাংক কী করবে? সেন্ডার ও রিসিভার নিরীক্ষণ করে দুই দেশের নিয়মকানুন মেনে কিছু চার্জ নিয়ে ভারতে কমলবাবুকে টাকা পাঠিয়ে দেবে। অর্থাৎ এই অর্থ বিনিময় ঘটছে এক ইন্টারমিডিয়ারি বা মধ্যস্থতাকারী, অর্থাৎ এখানে ব্যাংকের মাধ্যমে। এবার ভাবুন এমন এক ডিজিটাল কারেন্সি যার এরূপ কোনো মধ্যস্থতাকারী, ব্যাংকের প্রয়োজন নেই। সেক্ষেত্রে কী হবে? অমলবাবু সরাসরি কমলবাবুকে সেই অর্থ পাঠাতে পারবেন কোনো ব্যাংকের সহায়তা ছাড়াই। ক্রিপ্টোকারেন্সিতে এক্স্যাক্টলি এটিই ঘটে। ক্রিপ্টোকারেন্সির সুবিধা ও অসুবিধাগুলি কী কী? কোনো মধ্যস্থতাকারী ব্যাংকের প্রয়োজন নেই, কোনো ভৌগোলিক বাধা নেই, সারা পৃথিবী যেন একটিই দেশ। অত্যন্ত দ্রুত। জনপ্রিয় কয়েনগুলি কয়েক সেকেন্ড থেকে সর্বাধিক 10 মিনিটের মধ্যে ওয়ালেটে চলে আসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। অসুবিধাগুলি হলো ভারতীয় রুপি বা বাংলাদেশি টাকা বা আমেরিকান ডলারের ক্ষেত্রে দেশগুলির কেন্দ্রীয় ব্যাংক গ্যারান্টার হিসেবে থাকে। ক্রিপ্টোকারেন্সিতে এইরূপ কোনো নিয়ন্ত্রক বা গ্যারান্টার নেই। এগুলি কোনো দেশের সরকার কর্তৃক ইস্যুকৃত মুদ্রা নয়। ক্রিপ্টোকারেন্সির একটি গুরুতর সমস্যা হলো এর অ্যানোনিমিটি, অর্থাৎ সেন্ডার ও রিসিভারের পরিচয় জানা যায় না। সেই কারণে আন্তর্জাতিক অপরাধীদের স্বর্গোদ্যান হয়ে উঠেছে এই ক্ষেত্রটি। ডার্ক ওয়েবে অবৈধ ও সন্ত্রাসবাদী কার্যকলাপে ক্রিপ্টোকারেন্সির বহুল ব্যবহার হচ্ছে। এই ট্রেন্ড ভবিষ্যতে আরও বাড়ার সম্ভাবনা। এছাড়াও মানি লন্ডারিং বা অর্থ পাচারের অভিযোগ উঠছে ভুরি ভুরি। যেহেতু সেন্ডার ও রিসিভারের পরিচয় জানা যায় না, তাই কোনো ভুল ট্রানজ্যাকশন হয়ে গেলে ক্রিপ্টোকারেন্সি ফেরত পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। বিনিয়োগ হিসাবে খুবই ঝুঁকিপূর্ণ। একই দিনে দাম 30% বা তার বেশি ওঠানামা করতে পারে। শর্ট টার্মের বিনিয়োগের লক্ষ্য নিয়ে উঁচু দামে যখন তখন ফেঁসে যাওয়ার সম্ভাবনা প্রচুর। ক্রিপ্টোকারেন্সির দামের বৃদ্ধি বা পতনের পিছনে কোনো বিজ্ঞানসম্মত বা অর্থনৈতিক ক্যালকুলেশনস বা পূর্বাভাস থাকে না বললেই চলে। শেয়ার মার্কেটের মতো ক্যালকুলেশনস বা পূর্বাভাস না থাকার জন্য আপনি এখানে একজন অন্ধ ইনভেস্টর। আপনার ইনভেস্টমেন্ট কার্যত জুয়ায় পরিণত হয়। এছাড়াও আছে প্রতারকদের ভিড়। 2017 থেকে 2019 এই সময়ে ভারতীয় বিনিয়োগকারীরা প্রায় 3,500 কোটি টাকার প্রতারণার শিকার হয়েছেন। প্রতারকরা অনেক সময় ফেক ক্রিপ্টো ওয়ালেট বানায় বা ফেক অল্ট কয়েন্স, যেগুলি কার্যত ক্রিপ্টোকারেন্সিই না। ক্রিপ্টোকারেন্সি কি ভারতে বৈধ? 2018 সালের বাজেট বক্তৃতায় তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, সরকার বিটকয়েন ও অন্যান্য ক্রিপ্টোকারেন্সি ভারতে বন্ধ করার পক্ষপাতী, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ব্লকচেন প্রযুক্তি প্রবর্তনে আগ্রহী। এই ঘটনার পরপরই 6 এপ্রিল 2018-তে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্রিপ্টো কোম্পানিগুলির উপর ব্যাংকিং ব্যান লাগু করে। কেসটি সুপ্রিম কোর্টে গেলে 4 মার্চ 2020-তে সুপ্রিম কোর্টের আদেশ বলে সেই ব্যাংকিং ব্যান উঠে যায়। অর্থাৎ অন্তত আজকের দিন পর্যন্ত ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং ভারতে লিগ্যাল বা বৈধ। তবুও ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত আইনকানুন খানিকটা নিষেধমূলক। ক্রিপ্টোকারেন্সি ভারতে লিগ্যাল টেন্ডার নয়, অর্থাৎ এর বিনিময়ে আপনি কিছু কিনতে পারেন না।
কিন্তু ক্রিপ্টো এক্সচেঞ্জগুলি লিগ্যাল বা বৈধ, আবার এক্সচেঞ্জগুলির পক্ষে ভারতে ব্যবসা চালানোও খুব কঠিন অবস্থার মধ্যে আছে। অন্যদিকে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক 2017 সালে জানিয়ে দেয় ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে অবৈধ। বাংলাদেশে কোনো ব্যাংক ও আর্থিক সংস্থার বিটকয়েন ট্রানজাকশানের অনুমোদন নেই। ক্রিপ্টোকারেন্সি কাজ করে ব্লকচেন প্রযুক্তিতে। এবার বলি ব্লকচেন কি। ব্লকচেন দুটি শব্দের সমষ্টি, ব্লক প্লাস চেন। এখন ব্লক কি? ব্লক হলো একটি ডেটাবেস। ব্লকে প্রচুর ইনফরমেশন অর্থাৎ তথ্য জমা থাকে। এখন আগের উদাহরণটি দিই। ধরুন অমলবাবু কিছু ক্রিপ্টোকারেন্সি পাঠাচ্ছেন কমলবাবুকে। এখন এই ব্লকে এই তথ্যগুলি জমা থাকবে, কে পাঠাচ্ছে, কে রিসিভ করেছে, কখন এই ট্রানজাকশান হয়েছিল, কত পরিমাণ পাঠিয়েছে, ইত্যাদি ইত্যাদি। এখন আরও একটি ট্রানজাকশান হলো। ধরুন রামবাবু শ্যামবাবুকে কিছু ক্রিপ্টোকারেন্সি পাঠালেন। এইভাবে ধরুন মধুবাবু পাঠালেন যদুবাবুকে। এইভাবে সমস্ত তথ্য গিয়ে জমা হবে এই ব্লকে। এখন এই ব্লকটি তথ্যে পূর্ণ হয়ে গেল। তখন অন্য আরেকটি ব্লকে পরবর্তী তথ্যগুলি জমা হতে শুরু করলো। পরবর্তী ব্লকটি যখন শুরু হবে তখন পূর্ববর্তী ব্লকের লাস্ট ট্রানজ্যাকশানটির সাথে এটি যুক্ত থাকবে। এইভাবে পরবর্তী ব্লকটিও প্রচুর ইনফরমেশন বা তথ্যে পূর্ণ হয়ে যাবে। দ্বিতীয় ব্লকটিও যখন পূর্ণ হয়ে যাবে তখন তৃতীয় আরেকটি ব্লক চলে আসবে। তৃতীয় ব্লকটি শুরু হওয়ার সময় এটি আগের ব্লকটির লাস্ট ট্রানজ্যাকশানটি পয়েন্ট আউট করবে। এইভাবে সমস্ত ব্লকগুলি ডিজিটালি যুক্ত থাকে চেনের আকারে। তাই এই শৃঙ্খলকে ব্লকচেন বলা হয়। ব্লকচেনের সব ডেটা যেহেতু একসাথে থাকে না, বিভিন্ন ব্লকে বিস্তৃত থাকে, তাই ইংরেজিতে একে ডিস্ট্রিবিউটেড ডেটাবেসও বলা হয়। মনে রাখবেন, কোনো ব্লক থেকে কোনো ডেটা মুছে ফেলা সম্ভব নয়। ব্লকচেন প্রযুক্তি কি আগামী দিনের গেম চেঞ্জার? ব্লকচেন প্রযুক্তি দ্রুত গ্রহণযোগ্যতা পাচ্ছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক রিপোর্ট অনুযায়ী ব্লকচেন প্রযুক্তির পেশাদারদের জন্য আগামী দিনে সোনালী ভবিষ্যৎ অপেক্ষা করছে। আইটি প্রযুক্তির অন্যতম কেন্দ্র ভারতেরও ব্লকচেন প্রযুক্তি ব্যবহার করে প্রচুর লাভবান হওয়ার সুযোগ রয়েছে। ভারত সরকারের থিঙ্ক ট্যাঙ্ক নীতি আয়োগ ব্লকচেন প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনাময় ক্ষেত্রগুলি খতিয়ে দেখছেন, যেমন জমি সংক্রান্ত তথ্য বা ল্যান্ড রেকর্ডস, ফার্মাসিউটিক্যাল ড্রাগ সাপ্লাই চেনস, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ইত্যাদিতে। সরকার যদিও ব্লকচেন প্রযুক্তি প্রয়োগে আগ্রহী, কিন্তু এখনও পর্যন্ত সরকারের অবস্থান ক্রিপ্টোকারেন্সির ব্যবহার ও ট্রেডিংয়ের কিছুটা বিপক্ষে। কারণ যখনই টাকা পরিবর্তিত হয়ে যাবে ক্রিপ্টোকারেন্সিতে, তখন সরকারের ট্যাক্স আদায়ের সম্ভাবনা ক্রমশ কমবে। এবার বলি সবথেকে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সম্পর্কে। প্রথম ক্রিপ্টোকারেন্সি হিসাবে বাজারে এসেছিল বিটকয়েন 2008 সালে। বিশ্বব্যাপী আর্থিক মন্দার সময় যখন সারা পৃথিবীর অর্থনীতি ধুঁকছে এবং শেয়ার মার্কেটগুলি ক্রমশ ধসে পড়ছিল, সেই 2008 সালের 18ই আগস্ট bitcoin.org ডোমেইন নামটি নিবন্ধন করা হয়। সেই বছরেই নভেম্বরে সাতোশি নাকামোতো নামের এক অজ্ঞাত পরিচয় প্রযুক্তিবিদ বিটকয়েন কী এবং কিভাবে তা কাজ করে তার হোয়াইট পেপার বা শ্বেতপত্র প্রকাশ করেন। 2009 সালে বিটকয়েন নেটওয়ার্ক সম্প্রচার করা হয়। 2011 সালের এপ্রিল মাস থেকে সাতোশি নাকামোতোর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। বিটকয়েনের মোট সংখ্যা কত? বিটকয়েন উৎপাদিত হয় মাইনিংয়ের মাধ্যমে। মোট কত বিটকয়েন উৎপাদিত হবে তা প্রতি 4 বছর পর পর কমে যায়। এইভাবে 2140 সাল পর্যন্ত মোট 2,10,00,000 বিটকয়েন তৈরি হবে এবং পরবর্তীতে আর নতুন বিটকয়েন তৈরি করা যাবে না। বর্তমানে মোট 18.6 মিলিয়ন অর্থাৎ 1,86,00,000 বিটকয়েন সার্কুলেশনে আছে। প্রতি 4 বছর অন্তর অন্তর বিটকয়েনের মোট সংখ্যা পুনর্নির্ধারণ করা হয়, যাতে করে বাস্তব মুদ্রার সাথে সামঞ্জস্য রাখা যায়। ভারতে কিভাবে বিটকয়েন কেনা যায়? গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যায় ওয়াজিরএক্স, কয়েনডিসিএক্স বা জেপপে জাতীয় অ্যাপ্লিকেশন। এগুলি সবকটি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ। অ্যাপ ডাউনলোড করে সাইন আপ করে ডিটেলস দেওয়ার পর ভেরিফিকেশন ইত্যাদি হওয়ার পরই অ্যাকাউন্ট খুলে যায়। জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সিগুলি। এই ভিডিও করার সময় সারা পৃথিবীর ক্রিপ্টোকারেন্সিগুলির মার্কেট ক্যাপিটালাইজেশন বা বিনিয়োগকৃত মোট অর্থের বর্তমান মূল্য হল $1.63 ট্রিলিয়ন বা ভারতীয় অঙ্কে 119 লক্ষ কোটি টাকার বেশি। মনে রাখবেন, পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি ভারতের জিডিপি প্রায় $3 ট্রিলিয়ন। সুতরাং বোঝাই যায় কি সুবিশাল পরিমাণ অর্থ ক্রিপ্টোকারেন্সিগুলিতে বিনিয়োগ আছে। এই বৃহৎ বিনিয়োগের বেশিরভাগটাই দখল করে আছে বিটকয়েন। এরপর দ্বিতীয় স্থানাধিকারী হলো ইথেরিয়াম, তারপর টেদার, বাইন্যান্স কয়েন, কার্ডানো, ডজ কয়েন, XRP ইত্যাদি। বিটকয়েন মাইনিং
বোঝাতে আগের উদাহরণটি দিই। যখন অমলবাবু কমলবাবুকে বিটকয়েন পাঠান, এখানে ব্যাংকের মতো কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই। এখন প্রশ্ন, কে এই ট্রানজ্যাকশান ভেরিফাই করবে? পৃথিবীতে এমন অনেক পেশাদার লোকজন আছেন যারা এই ট্রানজ্যাকশানগুলি ভেরিফাই করেন। তাদের মাইনার্স বলা হয়। এই মাইনিং কাজের জন্য অত্যন্ত শক্তিশালী কম্পিউটার সমূহ এবং নেটওয়ার্কের প্রয়োজন হয়। মাইনার্সরা এই কাজের জন্য পুরস্কার হিসেবে বিটকয়েন পান। মাইনিং করে পাওয়া এই বিটকয়েনগুলি হলো মাইন্ড বিটকয়েন। বিটকয়েনে ইনভেস্ট করার আগে প্রথমে আপনাকে বুঝতে হবে বিটকয়েনের মূল্য কতটা ভোলাটাইল বা কতটা ওঠানামা করে। এক বিটকয়েনের মূল্য ডিসেম্বর 2017-তে তখনকার হাই $19,000 পৌঁছে যায়। তারপর দাম কমতে কমতে মার্চ 2020-তে $4,000 পৌঁছয় এক সময়। তারপর আবার র্যালি হতে হতে মে 2021-এ $59,000 টাচ করে। বর্তমানে আবার দাম সংশোধন হয়ে প্রায় $38,000 আশেপাশে এটি ট্রেড হচ্ছে। সুতরাং বুঝতেই পারছেন এর দাম কতটা ওঠানামা করে। একই দিনে 30% দাম প্লাস মাইনাস হতে পারে। এখন প্রশ্ন, একটি বিটকয়েনের মূল্য যদি বর্তমানে প্রায় $38,000 হয়, তাহলে সাধারণ মানুষ কিনবে কী করে? উত্তর হলো, বিটকয়েন কেউ ভগ্নাংশেও কিনতে পারে। যেমন 0.0001 বিটকয়েনের বর্তমান মূল্য প্রায় $271 টাকা। কেউ ইচ্ছা করলে 100 টাকাও বিটকয়েনে বিনিয়োগ করতে পারে। যেহেতু হাই রিস্ক হাই ভোলাটিলিটি অর্থাৎ অত্যন্ত দাম ওঠানামা করে, তাই উঁচু দামে কিনে বাজার পড়ে গেলে ফেঁসে যাওয়ার সম্ভাবনা প্রচুর। কোনো কেন্দ্রীয় ব্যাংকের বা কোনো দেশের সরকারের গ্যারান্টি নেই। জরুরি সঞ্চয় ভাঙিয়ে বা লোন নিয়ে কখনোই বিটকয়েনে বিনিয়োগ করা উচিত নয়। এবার বলি উন্নত দেশগুলিতে বিটকয়েনের স্থিতি কী। আমেরিকায় মাস্টার কার্ড এবং ব্যাংক অফ নিউ ইয়র্ক মেলন এর গ্রাহকেরা বেশ কিছু ক্রিপ্টোকারেন্সি ট্রানজ্যাকশান করতে পারেন। এছাড়াও সাবওয়ে, মাইক্রোসফট স্টোরের মতো কোম্পানিগুলি বিটকয়েনে পেমেন্ট নেওয়া শুরু করেছে। ফ্রান্স, জার্মানি, সিঙ্গাপুর, কানাডা, অস্ট্রেলিয়ায় বিটকয়েন ট্রেডিং বৈধ এবং বেশ জনপ্রিয়। এশিয়ার জাপান হলো সারা এশিয়ার ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংয়ের অন্যতম কেন্দ্র। যদিও চীন সম্প্রতি ব্যাংক ও আর্থিক সংস্থাগুলিতে ক্রিপ্টোকারেন্সি ব্যান লাগিয়েছে, কিন্তু জনগণ ইচ্ছা করলে নিজের ওয়ালেটে ক্রিপ্টোকারেন্সি রাখতেই পারেন। কিন্তু সরকার জনগণকে এর ঝুঁকিগুলি সম্পর্কে সতর্ক করেছে। তাহলে ভবিষ্যৎ কী? বর্তমানে ভারত সরকার তার কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দ্বারা ইস্যুকৃত একটি ডিজিটাল কারেন্সি প্রবর্তনের সম্ভাবনা খতিয়ে দেখছে। বিশ্বের প্রায় 50টিরও বেশি দেশ এইরূপ চিন্তাভাবনা করছে। বাহামা দ্বীপপুঞ্জ ইতিমধ্যে ডিজিটাল মুদ্রা ছেড়েছে। চীনের কেন্দ্রীয় ব্যাংক সেখানকার মুদ্রা ইউয়ানের ডিজিটাল রূপ ইউয়ানের পাইলটিং শুরু করেছে। 5 লাখ মানুষের মধ্যে এই মুদ্রা ছেড়েছে তারা। ইউরোপীয় ইউনিয়ন 2025 সালের মধ্যে ভার্চুয়াল ইউরো নিয়ে আসতে চায়। ব্রিটেন টাস্ক ফোর্স গঠন করেছে। শুধু বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সি নয়, গত এক দশকে বিভিন্ন ধরনের পেমেন্ট প্ল্যাটফর্মের সৃষ্টি হয়েছে, যেমন পেপল, পেটিএম, গুগল পে, ফোনপে ইত্যাদি। আর্থিক বাজারে এখন এরাও বড় খেলোয়াড়। এই ধরনের পেমেন্ট অ্যাপে গ্রাহক সংখ্যা বিশ্বজুড়ে 300 কোটি ছাড়িয়ে গেছে। আর্থিক প্রযুক্তিতে পরবর্তী সংযোজন হতে চলেছে কেন্দ্রীয় ব্যাংক প্রবর্তিত ডিজিটাল মুদ্রা। ধারণা করা হচ্ছে এতে রাষ্ট্রের ক্ষমতা কমবে না, বরং আরও বাড়বে। ডিজিটাল মুদ্রার যুগে গ্রাহককে কোনো বাণিজ্যিক ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে না, বরং মানুষ তখন সরাসরি কেন্দ্রীয় ব্যাংক যেমন ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে লেনদেন করবে। মাঝখানে থাকবে পেটিএম বা ফোনপের মতো কিছু পেমেন্ট অ্যাপ। ডিজিটাল মুদ্রার কল্যাণে আর্থিক খাতের পরিচালনা ব্যয় অনেক কমতে পারে এবং এই বেঁচে যাওয়া অর্থে উন্নয়নশীল দেশগুলিতে যেসব গরিব মানুষ ব্যাংকিংয়ের আওতায় নেই তাদের নিয়ে আসা যেতে পারে, বা প্রয়োজনে সুদের হার বাড়ানো যেতে পারে। এছাড়া ডিজিটাল মুদ্রা থাকলে সরকার প্রয়োজনে তৎক্ষণাৎ জনগণকে অর্থ পাঠাতে পারে। জনগণও প্রয়োজনে তৎক্ষণাৎ সেই অর্থ ব্যয় করতে পারে ব্যাংকে না গিয়ে। ব্লকচেন প্রযুক্তি প্রয়োগ করা হলে প্রতিটি ডিজিটাল মুদ্রার গতিবিধি সরকার ট্র্যাক করতে পারবে। আয়কর দপ্তরও সহজে কালো টাকা চিহ্নিত করতে পারবে। কিন্তু এর খারাপ দিকটি হলো প্রথাগত ব্যাংকিং ব্যবস্থা এতে অস্থিতিশীল হয়ে উঠতে পারে। এখন দেখার দেশের আইন প্রণেতাগণ ও সরকার কিভাবে লিগ্যাল ফ্রেমওয়ার্ক বানায়, ক্রিপ্টোকারেন্সিকে কিভাবে নিয়ন্ত্রণ করে এবং নিজস্ব ডিজিটাল মুদ্রা নিয়ে আসে। তো এই ছিল ব্লকচেন প্রযুক্তি ও ক্রিপ্টোকারেন্সি নিয়ে আমাদের এই প্রতিবেদন। আজ এ পর্যন্তই। নমস্কার।